Assalamu alaikum, dear SSC students. How are you all? I hope you are very fine. Today I will discuss about a important poem from your book, O Me, O Life, by Walt Whitman. সুপ্রিয় এসএসসি স্টুডেন্টস, তোমরা যারা 2026 সালে পরীক্ষা দেবে তোমাদের নতুন সিলেবাস দেওয়া হয়েছে এবং তোমাদের নতুন সিলেবাসে এই পোয়েমটিও ইনক্লুড করা হয়েছে। এই বই তোমাদের যে নতুন বই দেওয়া হয়েছে এটি মূলত আগের সংস্করণের বই এবং সেখানে এই নতুন একটি চ্যাপ্টার যোগ করা হয়েছে, সেন্স অফ সেলফ। এই অধ্যায়ের ইউনিট 1 এবং লেসন 3 নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। ও মি ও লাইফ কবিতাটি একটি খুব সুন্দর একটি কবিতা, যেটি ওয়াল্ট হুইটম্যান লিখেছেন। ওই কবিতাটি লাইন বাই লাইন পড়ার আগে আমরা চলো ওয়াল্ট হুইটম্যান সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। ওয়াল্ট হুইটম্যান তিনি একজন ইংরেজ রাইটার ছিলেন, তিনি ছিলেন একজন কবি, প্রাবন্ধিক এবং সাংবাদিক। মানবতাবাদী হিসেবে প্রসিদ্ধ হুইটম্যান তার রচনায় তুরীয়বাদ ও বাস্তবতাবাদের সম্মিলন ঘটিয়েছিলেন। হুইটম্যান সর্বাধিক প্রভাবশালী মার্কিন কবিদের অন্যতম ছিলেন। তাকে মুক্ত ছন্দের জনকও বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নতুন একটি বিষয় জানতে পারলে। মুক্ত ছন্দের জনক বলা হয় ওয়াল্ট হুইটম্যানকে। তার রচনা সে যুগে যথেষ্ট বিতর্কের সৃষ্টি করে, বিশেষত তার কাব্য সংকলন লিভস অফ গ্রাস মাত্রাতিরিক্ত অশ্লীলতার জন্য সমালোচিত হয়েছিল। এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ ওয়াল্ট হুইটম্যান এর ছবি, ইনি হচ্ছেন ও মি ও লাইফ কবিতার লেখক। তোমরা জানতে পেরেছো অলরেডি, তিনি জন্মগ্রহণ করেছেন 1819 সালে নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং মৃত্যুবরণ করেছেন 1892 সালে। তিনি মোট 72 বছর বেঁচে ছিলেন এবং যুক্তরাষ্ট্রে তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি কমডেনে সমাধি স্থল রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো এবার আমরা তোমাদের কবিতাটি সম্পর্কে লাইন বাই লাইন আলোচনা করি। তবে লাইন বাই লাইন আলোচনার পূর্বে এই কবিতাটির থিম এবং সামারি সম্পর্কে তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই। এই কবিতাটি জীবনের সংগ্রাম ও সন্দেহ নিয়ে লেখা। কবি নিজেকে এক নিরর্থক পৃথিবীতে হারিয়ে ফেলেন, কিন্তু শেষে তিনি আশার আলো খুঁজে পান। জীবন অর্থবহ এবং প্রত্যেকেই এতে মূল্যবান কিছু যোগ করতে পারে। এবং এই কবিতাটির থিম হচ্ছে জীবনের উদ্দেশ্য খোঁজা। জীবনের উদ্দেশ্য খোঁজা সম্পর্কে কবি কবিতাটি লিখেছেন, যে আসলে জীবনে আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের কি করতে হবে এবং কি করতে হবে না। এতে সন্দেহ ও সংগ্রামের কথা বলা হলেও শেষে আশা দেখানো হয়েছে যে জীবন অর্থবহ, প্রতিটি মানুষ গুরুত্বপূর্ণ এবং জীবনকে কিছু না কিছু দিতে পারে। এই কবিতায় বলা হয়েছে হতাশার অনুভূতি থেকে শুরু হলেও শেষ পর্যন্ত এটি জীবনের সৌন্দর্য ও ব্যক্তিগত অবদানের গুরুত্ব তুলে ধরে। ওয়াল্ট হুইটম্যান এখানে রূপক, উপমা এবং বিদ্রূপ ব্যবহার করেছেন জীবনের উদ্দেশ্য বোঝানোর জন্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কবিতাটির লাইন বাই লাইন আলোচনা করব। আশা করি তোমরা এই ক্লাসটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে এবং এই ক্লাসটি দেখার পর তোমাদের আর অন্য ক্লাস দেখার প্রয়োজন হবে না, ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করি। শুরুর লাইনটি হচ্ছে ও মি ও লাইফ, ও মি ও লাইফ। এখানে কবি বলতেছে ও মি অর্থাৎ ও আমি, ও লাইফ ও জীবন, অব দ্য কোয়েশ্চেন্স অব দিস রিকারিং, যে এই পুনরাবৃত্ত প্রশ্নগুলি সম্পর্কে। কবিতার লাইন এমনভাবে দেওয়া থাকে যেখানে তুমি একটি পরিপূর্ণ অর্থ একই লাইনে নাও পেতে পারো। তোমাকে কবিতা বুঝতে গেলে তোমাকে পুরো স্ট্যাঞ্জাটাকে তোমাকে আগে পড়ে নিতে হবে, তাহলে তুমি এই লাইনের অর্থগুলো সঠিকভাবে বুঝতে পারবে। এই কবিতায়
যে আইরনিগুলো রয়েছে এবং যে রূপকগুলো রয়েছে এবং বিদ্রূপগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিব এবং সেটি তোমরা চাইলে পরবর্তীতে দেখে নিতে পারো এবং এই ক্লাসে আমি এটি সুন্দর করে সাজিয়ে রেখেছি। এই লাইনটিতে বলা হয়েছে একটি আইরনি ব্যবহার করা হয়েছে। কবি জীবনের পুনরাবৃত্ত প্রশ্নগুলো নিয়ে হতাশা প্রকাশ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি জীবনের মূল্য বোঝার চেষ্টা করেন। 2 নম্বর লাইনে রয়েছে অফ দ্য ইন্টলেস ট্রেন্স অফ দ্য ফেইথলেস অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফলিশ। অর্থাৎ অবিশ্বাসীদের অবিরাম ট্রেনগুলির, বোকাদের দ্বারা পূর্ণ শহরগুলির। আমার মনে হয় তোমরা এই লাইনটি বুঝতে পারোনি। এটি বুঝতে গেলে তোমাদেরকে এখানে কিছু মেটাফোর রয়েছে যেগুলো তোমাদেরকে আগে বুঝতে হবে। মেটাফোর হচ্ছে ইন্টলেস ট্রেন্স অফ দ্য ফেইথলেস। এই লাইনে এই ফেস্টে দ্বারা বোঝানো হচ্ছে এখানে অবিশ্বাসীদের চলাফেরাকে ট্রেনের সাথে তুলনা করা হয়েছে, যা বোঝায় যে তারা কখনো থামে না। ট্রেন যেমন কোনো জায়গায় থামে না, অর্থাৎ শেষ পর্যন্ত গিয়ে থামে, ঠিক সেরকম ট্রেনের সাথে অবিশ্বাসীদের চলাফেরাকে তুলনা করা হয়েছে। এরপর সিটিজ ফিল্ড উইথ ফলিশ, এই ফ্রেজটি দ্বারা বোঝানো হয়েছে এটি বোঝায় সমাজ বোকাদের দ্বারা পূর্ণ, এখানে জ্ঞান ও বিবেকের অভাব রয়েছে। অর্থাৎ আমাদের সমাজে এমন কিছু মানুষ বসবাস করে যারা আসলে বোকা। অ্যাকচুয়ালি তারা নিজে কি করে এবং তারা কিভাবে জীবন পরিচালনা করতেছে তারা সেটাই জানে না। এজন্য কবি তাদেরকে, সেই সকল লোকদেরকে বোকা বলেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি বিস্তারিত আলোচনা করার ফলে একটু লং হয়ে যাবে, তোমরা ধৈর্য সহকারে দেখবে। এরপর রয়েছে 3 নম্বর লাইন, অফ মাই ফরএভার রিপ্রোচিং মাইসেলফ ফর হু মোর ফলিশ দেন আই অ্যান্ড হু মোর ফেইথলেস। তোমরা জানো ফেইথলেস মানে হচ্ছে বিশ্বাসহীন। অর্থাৎ এখানেও একটি আইরনি ব্যবহার করা হয়েছে যে আমার সম্পর্কে চিরকাল নিজেকে দোষারোপ করা। তিনি নিজেকে নিজেই দোষারোপ করতেছেন যে আসলে আমি যেগুলা কাজকর্ম করতেছি সেগুলো আসলে ঠিক না, এগুলো আমি কি করতেছি, নিজেকেই তিনি দোষারোপ করেছেন। কেন দোষারোপ করেছেন তিনি? কেননা আমি কে, ফর হুম মোর ফলিশ দ্যান আই, যে কেননা আমি কে এবং কে আমার চেয়ে বেশি বোকা, অ্যান্ড হু মোর ফেইথলেস, এবং কে আমার চেয়ে বেশি বিশ্বাসহীন। এখানে একটি আইরনি ব্যবহার করা হয়েছে, সেটি হচ্ছে কবি নিজের দোষ খুঁজছেন কিন্তু সমাজের সমালোচনাও করেছেন। তিনি বলেন যে তিনি সবচেয়ে বোকা ও বিশ্বাসহীন, যা আত্মবিদ্রূপমূলক। এই আইরনিটাকে বলা হচ্ছে সেলফ আইরনি। 4 নম্বর লাইনে বলা হয়েছে অফ আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট অফ দ্য অবজেক্টস মেন অফ দ্য স্ট্রাগল ইভার রিনিউয়ার্ড। অর্থাৎ অসুচি চোখগুলি দ্বারা যারা ব্যর্থভাবে আলো চায়, অর্থহীন বস্তুগুলি চিরকাল পুনর্নবীকৃত সংগ্রামের। এই লাইনটি অর্থ হচ্ছে, এখানে একটি ফ্রেজ হচ্ছে আইস দ্যাট ভেনলি ক্রেভ লাইট। এখানে আইস অর্থ হচ্ছে চোখ, এটাকে জ্ঞান বা সত্যের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং লাইট মানে হচ্ছে আলো, সত্য বা মুক্তির প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। এন্ড পরের যে ফ্রেজটা আছে সেটি হচ্ছে দ্য স্ট্রাগল ইভার রিনিউড, জীবনকে একটি নিরন্তর সংগ্রামের সাথে তুলনা করা হয়েছে। দ্য স্ট্রাগল ইভার রিনিউড, এখানে একটি সিমিলও ব্যবহার করা হয়েছে, এটি হচ্ছে আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট। এখানে একটি প্রচ্ছন্ন উপমা, যেখানে সত্য খোঁজার আকাঙ্ক্ষাকে চোখের আলো চাওয়ার সাথে তুলনা করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই লাইনটি বুঝতে পেরেছো এবং পরবর্তী লাইনে কি রয়েছে চলো দেখা যাক। অফ দ্য ফোর রেজাল্ট অফ অল অফ দ্য প্লডিং অ্যান্ড সরবিট ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি।
সবার নিঃশেষ ফলাফল আমি চারপাশে যে ক্লান্ত এবং নোংরা জনতার মুখোমুখি হই। এখানে কবি বলেছে প্লডিং অ্যান্ড সর্ভিট ক্রাউডস। তোমরা জানো ক্রাউডস মানে হচ্ছে জনতা বা মানুষ। প্লডিং মানে হচ্ছে কি করা, প্লট করা মানে হচ্ছে ধোঁকা দেওয়া, এই ধরনের একটা কিছু। যে প্লডিং অ্যান্ড সর্ভিট ক্রাউডস সাধারণ মানুষের নিরবচ্ছিন্ন সংগ্রাম ও অর্থহীন জীবনের কথা বোঝাতে ব্যবহার করা হয়েছে এখানে প্লডিং অ্যান্ড সর্ভিট ক্রাউডসকে। এবং এখানে আইরনি ব্যবহার করা হয়েছে যে কবি সমাজকে সাধারণ জনতা হিসেবে দেখাতে চাচ্ছেন যে এই জনতা নিজেদের অর্থহীন জীবন সম্পর্কে সচেতন নয়। অর্থাৎ তাদের জীবনে কি করছে, কোন ধরনের কাজকর্ম করছে সেটি আসলে তারা নিজেই জানে না। এক কথায় তারা গন্তব্যহীন, তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তারা হাঁটতেছে গন্তব্যহীন কোনো স্থানের উদ্দেশ্যে। এর পরের লাইনটি হচ্ছে অব দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অব দ্য রেস্ট উইথ দ্য রেস্ট মি ইন্টারওয়েন্ড। এখানে বলা হচ্ছে অন্যদের শূন্য এবং অপ্রয়োজনীয় বছর অন্যদের সাথে আমি একত্রিত। এখানে একটি মেটাফোর ব্যবহার করা হয়েছে যে এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স দ্বারা বোঝানো হচ্ছে এটি বোঝায় জীবনের নিষ্ফলতা ও উদ্দেশ্যহীন সময়ের প্রবাহ। এবং ইন্টারউইন্ড দ্বারা বোঝানো হচ্ছে যে কবি নিজেকে সমাজের সাথে জড়িত হিসেবে দেখাচ্ছেন, যা বোঝায় যে তিনি এই শূন্যতার অংশ হয়ে গেছেন। কবি আসলে নিজেও তাদের মতোই একজন হয়ে গেছেন, এটি দ্য ইন্টারউইন্ড মানে নিজেকে জড়িত করে ফেলেছেন সেটি বলেছেন এখানে। 7 নম্বর লাইনে রয়েছে দ্য কোশ্চেন্স ও মি সো স্যাড রিকারিং হোয়াট গুড অ্যামিট দিস। এখানে কবি প্রশ্ন করেছেন একটি, দ্য কোশ্চেন্সটি হচ্ছে ও মি এত দুঃখিত, মানে সো স্যাড আমি খুবই দুঃখিত, পুনরাবৃত্তি হওয়া এর মতো কোন ভালো। অর্থাৎ কবি পুরো কবিতা জুড়ে হতাশা প্রকাশ করলেও পরে তিনি জীবনের মূল্য সম্পর্কে ইতিবাচক উত্তর দেন। সেটি হচ্ছে ও মি ও লাইফ, ও আমি ও জীবন। এখানে এই প্রশ্নে হতাশা প্রকাশ পেলেও পরবর্তী উত্তরে জীবনের উদ্দেশ্য ব্যাখ্যা করা হয়েছে। যে এখানে কবি নিজে প্রশ্ন করেছেন এবং সেই সাথে সেই কবিতাটিতেই তিনি অ্যান্সার দিয়েছেন। সেই অ্যান্সারটি হচ্ছে সাধারণ এমন হতাশাজনক প্রশ্নের উত্তর নেতিবাচক হতে পারে, কিন্তু এখানে কবি জীবনকে অর্থপূর্ণ করে দেখানোর চেষ্টা করেছেন। সেই অ্যান্সারটি হচ্ছে দ্যাট ইউ আর হেয়ার, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি। যে এটা যে তুমি এখানে আছো, জীবন বিদ্যমান এবং পরিচয় আছে। অর্থাৎ এখানে ব্যক্তি পরিচয়কে গভীরতর অর্থে ব্যবহার করা হয়েছে, যা মানুষের অস্তিত্বের তাৎপর্য বোঝায়। অর্থাৎ দ্যাট ইউ আর হেয়ার, তুমি যে এখনও এখানে আছো, তুমি যে বেঁচে আছো সেটি সবচেয়ে বড় কথা। তুমি যে বিলাসবহুলভাবে জীবনযাপন করবে সেটি নয়। তুমি যে অনেক সময় আমরা আমাদের সমাজে দেখতে পাই অনেক গরিব মানুষ বসবাস করছে রাস্তায়, তারা তাঁবু কেড়ে বসবাস করছে, কিন্তু তাদেরকে কবি বলেছেন, তাদের উদ্দেশ্যে এই লাইনটি বলেছেন যে আসলে তুমি যে বেঁচে আছো এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সেটি মূলত এই কবিতার এই লাইনটিতে বোঝানো হয়েছে। এরপর বলেছেন দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোস অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স। যে এটা যে শক্তিশালী নাটকটি চলতে থাকে এবং তুমি একটি পংক্তি যোগ করতে। অর্থাৎ এখানে পাওয়ারফুল প্লে বলতে বোঝানো হয় হচ্ছে জীবনকে একটি বিশাল নাটকের সাথে তুলনা করা হয়েছে। এখানে যে পাওয়ারফুল প্লে, জীবনকে তিনি একটি নাটকের সাথে তুলনা করেছেন, সেখানে প্রত্যেক মানুষই এক একজন কি অভিনেতা। অ্যান্ড পরের ফ্রেজটি হচ্ছে ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স। যে এখানে কবি বলেছেন যে ভার্স মানে হচ্ছে লাইন, কবিতার লাইন। পংক্তি বলতে বোঝানো হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব অবদান রাখতে পারে। যে তুমি তোমার যে নাটকটিতে, অর্থাৎ তোমার জীবনের তুমি তোমার জীবনে কোনো কিছু গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারো।
কবিতার শুরুতে জীবনকে অর্থহীন হিসেবে দেখানো হলেও তিনি শেষ লাইনটি একেবারেই বিপরীত আমরা দেখতে পেলাম। এতে বলা হয়েছে যে প্রত্যেক মানুষের জীবনেই মূল্যবান, কারণ ধনী গরিব বা যেই হোক না কেন সবারই তাদের জীবনের মূল্য রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই কবিতাটি থেকে কি জানতে পারলে? কবিতাটি হতাশার অনুভূতি থেকে শুরু হলেও শেষ পর্যন্ত এটি জীবনের উদ্দেশ্য, সৌন্দর্য ও ব্যক্তিগত অবদানের গুরুত্ব তুলে ধরে। ওয়াল্ট হুইটম্যান এখানে রূপক উপমা এবং বিদ্রূপ ব্যবহার করেছেন জীবনের উদ্দেশ্য বোঝানোর জন্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে আমরা এবার কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করে নেই। এখানে পার্ট বিতে বলা হয়েছে লিসেন টু দ্য পোয়েম ইউজিং দ্য ফলোয়িং ইউটিউব লিঙ্ক। এখানে একটি ইউটিউব লিঙ্ক দেওয়া হয়েছে, সম্ভবত এই লিঙ্কটি ডিলিট করে দেওয়া হয়েছে ইউটিউব থেকে, তাহলে তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপর পার্ট সিতে দেওয়া আছে কি অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে প্রথম কোশ্চেনটি হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম, অর্থাৎ এই পোয়েমের মেন থিমটা কি? তোমরা মেন থিমটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। দ্য মেন থিম অফ দ্য পোয়েম ইজ দ্য স্ট্রাগল অ্যান্ড ডিসপেয়ার অফ লাইফ। কবিতার মূল থিম হলো জীবনের সংগ্রাম ও হতাশা। বাট ইট অলসো এম্পাসাইজেস দ্য ইম্পর্টেন্স অফ ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন টু লাইফস অনগোয়িং জার্নি। তবে এটি জীবনের চলমান যাত্রার ব্যক্তিগত অবদান দেওয়ার গুরুত্ব প্রতিফলিত করে। এই কবিতাটির মূল থিম হচ্ছে এটি। এবং 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে হোয়াট রিকারিং কোশ্চেন্স ডাস দ্য পোয়েটস মেনশন। তো কবি কী ধরনের পুনরাবৃত্ত প্রশ্ন উল্লেখ করেছেন? তিনি কবিতাটির শেষের দিকে একটি প্রশ্ন করেছিলেন, সেটির কথা বলা হয়েছে এখানে। অ্যান্সারটি হচ্ছে দ্য পোয়েট মেনশনস কোশ্চেন্স অ্যাবাউট দ্য মিনিং অফ লাইফ অ্যান্ড দ্য পারপোজ অফ হিউম্যান এক্সিস্টেন্স অ্যামিডস্ট স্ট্রাগলস অ্যান্ড ডিসপেয়ার। যে কবি জীবনের অর্থ এবং মানুষের অস্তিত্বের উদ্দেশ্য সম্পর্কিত প্রশ্ন উল্লেখ করেছেন সংগ্রাম এবং হতাশার মধ্যে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইউজলেস ইয়ার্স। ইউজলেস ইয়ার্স এর এই যে ফ্রেজটি সম্পর্কে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম। এই অ্যান্সারটি হচ্ছে দ্য পোয়েটস রেফার্স টু ইয়ার্স ওয়েস্টেড ইন আনপ্রোডাক্টিভ অর মিনিংলেস পারসুইটস কন্ট্রিবিউটিং নাথিং সিগনিফিকেন্স টু ওয়ানস লাইফ। অর্থাৎ কবি এমন বছরগুলোকে বোঝান যা অপ্রয়োজনীয় বা অর্থহীন কাজকর্মে নষ্ট হয়, যা জীবনে কিছু উল্লেখযোগ্য অবদান রাখে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে ইজ অ্যাজ অ্যান আইডেন্টিটি মার্কার হোয়াট আর দ্য কন্ট্রিবিউটস অফ ওল্ড এজ। যে বয়স কি পরিচয়ের একটি চিহ্ন? বৃদ্ধ বয়সে গুণাবলী কী কী সেটি বলা হচ্ছে। অ্যান্সারটি হচ্ছে দ্য এজ ক্যান বি এ মার্কার অফ আইডেন্টিটি। যে বয়স একটি পরিচয়ের চিহ্ন হতে পারে, বাট ইট ডাজন্ট ডিফাইন এ পারসন। তবে এটি একজন ব্যক্তিকে সংজ্ঞায়িত করে না। দ্য কন্ট্রিবিউটস অফ ওল্ড এজ ইনক্লুড উইজডম, এক্সপেরিয়েন্স অ্যান্ড সামটাইমস ফিজিক্যাল ডিক্লাইন। যে বৃদ্ধ বয়সের গুণাবলী হলো প্রজ্ঞা, উইজডম অ্যান্ড এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা, সামটাইমস ফিজিক্যাল ডিক্লাইন শারীরিক অবনতি। 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে হোয়াট ডু সরবিট অ্যান্ড প্লডিং মিন। সরবিট এবং প্লডিং মানে হচ্ছে সরবিট মিন্স ডার্টি, আনপ্লেজেন্ট অর মোরালি করাপ্ট। অর্থাৎ সরবিট মানে হচ্ছে অস্বস্তিকর ও বা নৈতিকভাবে অপবিত্র, অ্যান্ড প্লডিং মানে হচ্ছে স্লো, টায়ারিং অর ল্যাকিং ইন এনার্জি। প্লডিং মানে হচ্ছে ধীর বা ক্লান্তিকর বা শক্তির অভাব। 6 নম্বর কোশ্চেনটি হচ্ছে হোয়াট ফেইথ ডাস দ্য পোয়েটস মেনশন হেয়ার। এখানে কবি কী ধরনের বিশ্বাস উল্লেখ করেছেন? দ্য পোয়েটস মেনশনস ফেইথ ইন লাইফ ইটসেলফ ডিসপাইট ইটস স্ট্রাগলস অ্যান্ড চ্যালেঞ্জেস। কবি জীবনের বিশ্বাসের কথা উল্লেখ করেছেন তার সংগ্রাম এবং চ্যালেঞ্জের পরেও। 7 নম্বর কোশ্চেনটি হচ্ছে
ইজ দেয়ার এ সিম্বলিক মিনিং অফ কন্ট্রিবিউট এ ভার্স ইন দ্য লাস্ট লাইন? শেষ লাইনে একটি পংক্তি যোগ করা এর কি একটি প্রতীকী অর্থ আছে? নিশ্চয়ই আছে। তোমাদের অ্যান্সারটি হবে ইয়েস, ইট সিম্বলাইজেস দ্য আইডিয়া দ্যাট ইচ ইন্ডিভিজুয়াল হ্যাজ এ রোল টু প্লে ইন লাইফ, কন্ট্রিবিউটিং ইন দেয়ার ওন ইউনিক ওয়ে। অর্থাৎ হ্যাঁ, এটি প্রতীকীভাবে বোঝায় যে প্রতিটি ব্যক্তির জীবনে একটি ভূমিকা আছে এবং তারা তাদের নিজস্ব বিশেষভাবে অবদান রাখে, তাদের নিজের জীবনের বিশেষ কিছু অবদান রাখতে পারে। 7 নম্বর কোশ্চেনটি হচ্ছে, ডু ইউ ফাইন্ড এনি অ্যান্সার সেকশন অফ দ্য পোয়েম কনভিনসিং? আপনি কি কবিতার উত্তর অংশটি বিশ্বাসযোগ্য মনে করেন? অর্থাৎ শেষে যে কবি উত্তর দিয়েছিলেন সেটির কথা বলছেন। হ্যাঁ, ইয়েস, দ্য অ্যান্সার ইজ কনভিনসিং বিকজ ইট অফার্স এ পজিটিভ পার্সপেক্টিভ মিনিং, reminding us that life is worth living despite its hardships, and we all have the potential to make a meaningful contribution. অর্থাৎ হ্যাঁ, উত্তরটি বিশ্বাসযোগ্য কারণ এটি কয়েকটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেয়, আমাদের মনে করিয়ে দেয় যে জীবন তার কষ্টের পরেও বেঁচে থাকার যোগ্য এবং আমরা সবাই একটি অর্থপূর্ণ অবদান রাখার সম্ভাবনা রাখি। এবার পার্ট বি সেকশনের কি রয়েছে, পেয়ার ওয়ার্ক দেওয়া রয়েছে একটি কবিতায় কিছু শব্দ যেমন ফিল্ড অ্যান্ড রিনোভেট রয়েছে, এগুলো সংক্ষেপণ বলা হয়েছে। আপনার বিষয় শিক্ষক যে সাহায্য এমন শব্দের একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে এখানে, এটি তোমাদের স্কুলের টিচাররা করে দিবেন। এবং পার্ট ই অর্থাৎ ই সেকশনে বলা হয়েছে, রাইট এ সামারি অফ দ্য পোয়েম অ্যান্ড প্রেজেন্ট ইট ইন দ্য ক্লাস। তো কবিতার একটি সারাংশ লিখুন এবং ক্লাসে উপস্থাপন করতে বলা হয়েছে। অর্থাৎ এই কবিতাটি সম্পর্কে একটি সামারি লিখতে বলা হয়েছে। শর্ট একটি সামারি আমি তোমাদেরকে দিয়েছি, চলো দেখি। দ্য পোয়েম ও মি ও লাইফ টক্স অ্যাবাউট দ্য স্ট্রাগল অ্যান্ড ডাউটস অফ লাইফ। অর্থাৎ কবিতাটি জীবনের সংগ্রাম ও সন্দেহ নিয়ে লেখা। এরপর বলা হচ্ছে, The poet feels lost in a world full of foolishness and failure. তো কবি নিজেকে এক নিরর্থক পৃথিবীতে হারিয়ে ফেলেন, বাট শেষে কি খুঁজে পান? হি ফাইন্ডস হোপস, তিনি আশা খুঁজে পান। লাইফ ইটসেলফ হ্যাজ মিনিং অ্যান্ড এভরিওয়ান ক্যান কন্ট্রিবিউট সামথিং ভ্যালুয়েবল। জীবনের তিনি শেষে কি খুঁজে পান? আশার আলো খুঁজে পান এবং জীবন অর্থবহ এবং প্রত্যেকেই এতে মূল্যবান কিছু যোগ করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগলো আমার এই ক্লাসটি? আশা করি তোমরা এই ক্লাসটি সম্পর্কে বুঝতে পেরেছো এবং তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না এবং ক্লাসটি যদি ভালো লাগে থাকে তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করবে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।